ভারতে জামাই আদরে পলাতক খুনিরা। সরকার পরিচালনায় নানা চ্যালেঞ্জ, সেনাপ্রধানের কাছে ভয়ঙ্কর তথ্য উপস্থাপন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সহ 25 জনের নামে অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, যে কোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে জামাই আদরে পলাতক খুনিরা। ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামের স্বাধীনতাকামী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম নেতাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার অভিযোগ ছিল ভারতের। এ নিয়ে দেশটির উদ্বেগের সীমা পরিসীমার অন্ত নেই। ভারতের সেবাদার শেখ হাসিনা দিল্লির প্রেসক্রিপশনে বন্দি বিনিময় চুক্তি করে উলফা নেতাদের ভারতের হাতে তুলে দিয়েছে। সেই ভারতে জামাই আদরে অবস্থান করছেন বাংলাদেশের প্রায় অর্ধ শতাধিক খুনি। 15 বছরের লুটের টাকায় তারা ভারত দাপিয়ে বেড়াচ্ছেন। দালালদের বিপুল পরিমাণ টাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে তারা ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। এদের প্রায় সকলেই বাংলাদেশে কয়েকটি করে খুনের মামলায় অভিযুক্ত আসামি। কেউ দল বেঁধে বাসা ভাড়া নিয়ে, কেউ একাই হোটেলে অবস্থান করছেন, সকাল বিকেল পার্কে ঘুরছেন। অথচ বন্ধুপ্রতিম দেশের দাবিদার হিন্দুত্ববাদী ভারতের নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের পলাতক খুনিদের গ্রেফতার করছে না। এমনও জানা গেছে, অনেক খুনি ভারতের বিজেপির তদারকিতে সেখানে নিরাপদে অবস্থান করছেন। অবশ্য কয়েকজন সীমান্ত দিয়ে পালানোর সময় বাংলাদেশের বিজেপি ও সাধারণ জনতার হাতে ধরা পড়েছেন। একজন নেতার সীমান্ত দিয়ে পালাতে গিয়ে সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন। দেশের আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের খুনিরা ভারতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, অথচ দুই দেশের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী সেটা করতে পারে না। তাদের গ্রেফতার করা উচিত ছিল। অন্যদিকে ভারতে খুনিরা ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিদিন সীমান্ত দিয়ে অপরাধীরা পালাচ্ছে, তারপরও অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা নীরব। অথচ ভারতের সরকারের চোখে কোনো অপরাধীকে বাংলাদেশে প্রকাশ্যে দেখা গেলে ভারতের মন্ত্রীরা কঠোরভাবে প্রতিবাদ করে সেই অপরাধীকে ফেরত দিতে চাপ প্রয়োগ করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। অতঃপর আওয়ামী লীগের দুর্নীতিবাজ কয়েকজন মন্ত্রী, এমপি, বিতর্কিত নেতা, পুলিশের দলবাজ কর্মকর্তা সীমান্ত দিয়ে দালালদের টাকা দিয়ে ভারতে পালিয়ে যান পর্যায়ক্রমে। এদের কেউ কেউ ধরা পড়লেও বেশিরভাগ খুনি পালিয়ে যেতে সক্ষম হন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ হাসিনা রেজিমে মন্ত্রী, এমপি ছিলেন এমন কয়েকজন খুনিকে গত সপ্তাহে পশ্চিমবঙ্গের কলকাতার একটি পার্কে ঘুরতে দেখা গেছে। আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ছিলেন সাবেক এমপি অসীম কুমার উকিল, যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অপু উকিল ও এমপি হাজি সেলিমের ছেলে ঢাকার 7 এর সাবেক এমপি সোলাইমান সেলিম। সরকার পরিচালনায় নানা চ্যালেঞ্জ, সেনা প্রধানের কাছে ভয়ঙ্কর তথ্য উপস্থাপন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা গত 5 আগস্ট ভারত পালিয়ে যায়। বিশেষ এক পরিস্থিতিতে দেশে গত 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করে। সবার প্রত্যাশা ছিল দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু না, সেই সরকারের বিরুদ্ধে অবিরাম ষড়যন্ত্র চলছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠান গত 16 বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে। সর্বত্রই আওয়ামী লীগের কর্মকর্তা। এসব আওয়ামী লীগ কর্মকর্তার কারণে কোথাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সর্বত্রই অস্থিরতা। প্রথমে ষড়যন্ত্র করা হয় বিচারিক কূর। সেই কূর সরকার সুন্দরভাবে ট্যাকেল করেছে। তারপরও ষড়যন্ত্র চলতে থাকে, যার পরিপ্রেক্ষিতে আনসারদের বিদ্রোহ এবং সচিবালয়ে ঘেরাও। তার নিয়ন্ত্রণে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসে। শেষ পর্যন্ত ছাত্র জনতার প্রতিরোধে তারা পিছু হটতে বাধ্য হয়। একটি চক্রান্তকারী গ্রুপ তাকে নিয়ে আসে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু, যাতে ঘি ঢেলে দিচ্ছে পার্শ্ববর্তী দেশের মিডিয়া এবং তথাকথিত সাবেক কূটনীতিকরা। এর পাশাপাশি সেই দেশের ইন্ধনে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করা হচ্ছে। এখনো পুলিশের নিয়ন্ত্রণ নেই, বিচারালয়ের নিয়ন্ত্রণ নেই, প্রশাসনেও নিয়ন্ত্রণ নেই। একটি সূত্রে জানা গেছে, সাবোটাইজ চলছে বাংলাদেশ সেনাবাহিনীতেও। ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ সমর্থক কর্মকর্তারা এই সরকারকে ব্যর্থ করতে নানা কূটকৌশল অবলম্বন করছে। তারই কিছু ভয়ঙ্কর নমুনা সেনাবাহিনীর মাধ্যম এবং নিম্ন সারির কর্মকর্তারা সেনা প্রধানের দৃষ্টিগোচর করেছেন। দেশের স্বার্থ রক্ষার জন্য সেনা প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র ও মধ্য সারির কর্মকর্তারা। সেখানে উল্লেখ করা হয়, গতকাল 4:30 আমরা আমাদের প্রিয়
কমরেডদের একজনকে হারিয়েছি। এই পরিস্থিতির পর আমরা চুপ থাকতে পারি না এবং আমরা কয়েকটি প্রশ্নের উত্তর চাই। আমরা 2009 সালের পুনরাবৃত্তি করতে দেব না। আমরা আপনার নেতৃত্বে উন্নত দেশ গড়ব। স্যার, আমরা জানি যে পতিত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর শেষ অবলম্বন ছিল সেনাবাহিনী। যদি আপনি 3 আগস্ট ফায়ার অর্ডার দিতেন তাহলে এদেশে গৃহযুদ্ধ হতো। আলহামদুলিল্লাহ স্যার, আপনি এ দেশকে বাঁচিয়েছেন এবং আমরা সবাই আপনার ওপর আস্থা রাখি। কিন্তু সেনাবাহিনীর বর্তমান কর্মকাণ্ডে আমরা মনে করি দেশ ধীরে ধীরে নৈরাজ্যের দিকে যাচ্ছে। আর আমাদের সন্দেহ হচ্ছে আপনি এবং কয়েকজন সিনিয়র অফিসার ছাড়া অধিকাংশ সিনিয়র অফিসার চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক বা এদেশে অস্থিরতা বিরাজ করুক, যাতে মানুষ বলে আগেই তো ভালো ছিলাম। কারণ হিসেবে তারা উল্লেখ করেন এক জিওসি 33 পদাতিক ডিভিশন। প্রথম থেকেই তিনি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন এবং আওয়ামী লীগের পক্ষে ছিলেন একনিষ্ঠভাবে। আন্দোলন দমাতে সব ধরনের চেষ্টা তিনি করেছেন। 4 আগস্ট কুমিল্লার সেনানিবাসের প্রধান ফটকের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ গুলি বর্ষণ করে ছাত্রদের ওপর। তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সব তথ্য থাকার পরও তিনি 5 সেপ্টেম্বর কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতিকে ধরতে 23 বীরকে অনুমতি দেননি। তিনি অজুহাত দেন যে বড় বড় সন্ত্রাসীবাদীদের পরে ধরো, আগে ছোট চাঁদাবাজদের ধরো। এখনো আমরা তাদের ধরতে পারিনি এবং তাদের কাছে অস্ত্র আছে। তিনি 13 সেপ্টেম্বর কুমিল্লা সেনানিবাসে একজন উপদেষ্টার আত্মীয়কে আমন্ত্রণ জানিয়ে আপনার আদেশ অমান্য করেছেন। ঈদে মিলাদুন্নবীতে তিনি একটি ইউনিটে ভাষণ দিয়েছিলেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, এবং তিনি উল্লেখ করেছেন, আমি উদ্ধৃত করছি, তোমরা ঠিকমতো নামাজ পড়ো না, আবার দাড়ি চাও। দাড়ি রাখলে ফায়ার করতে অসুবিধা হবে, দাড়ি রাখলে চুলকায়। একজন জেনারেল কিভাবে ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে পারে? 2 জিওসি 9 ডিভিশন। তিনি সাভার এলাকার গার্মেন্টস ইস্যু এবং অন্যান্য সমস্যার জন্য এককভাবে দায়ী। তিনি 11 বীরকে আওয়ামী লীগের এমপি আমির হোসেন আমুর বাড়িতে অপারেশন করতে দেননি। তিনি বিলম্ব যুদ্ধনীতি অনুসরণ করে ধীরে ধীরে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছেন। ওনার নিয়ন্ত্রণাধীন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার সাইফুল্লাহ ও ব্রিগেডিয়ার মাহমুদ 3 ও 4 আগস্ট ছাত্র জনতা বিপ্লবকে থামানোর জন্য হেন কোনো অপচেষ্টা করতে বাকি রাখেনি এবং নিরস্ত্র ছাত্র জনতার উপর অত্যাধিক শক্তি প্রয়োগ করতে পিছপা হয়নি। সর্বশেষ জাতীয় নির্বাচনের সময় ওনাদের নৌকা ও চেতনা প্রীতি সর্বজন স্বীকৃত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 25 জনের নামে অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। তাজুল ইসলাম বলেন, 5 আগস্ট গেন্ডারিয়ার বাসা থেকে গোপনে বেরিয়ে চানখারপুলে আন্দোলনে যোগ দেয় 10ম শ্রেণীর ছাত্র আনাস। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে।